This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. খোকাবাবু যে ডানা ছাটা হচ্ছে, এই ডানা ছাটার আরেকটা নিদর্শন হচ্ছে এইটা। খোকাবাবুর সঙ্গে দিদির যে সংঘাত, সেই সংঘাত ক্রমশ পার্টি থেকে বার হয়ে নিচের সমস্ত সংগঠনের উপরে সেগুলো প্রভাব ফেলছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনের পর দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের সকলের ভাবা উচিত, এবং পশ্চিমবঙ্গের সরকার জানি না কি করবে। এ বাংলার আইন শৃঙ্খলা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, এখানে কোনো দ্বিমত নেই। পুলিশের ভূমিকা নিয়ে সব জায়গায় আমরা জানি, প্রত্যেকটা মানুষ জানে বাংলার পুলিশের ভূমিকা কি। লোক একটা ছেলে আহত হয়ে হাসপাতালে, তার বিরুদ্ধে কেস শুরু করে দিয়েছে এরা। এটা মানে প্রতিহিংসার নিকৃষ্টতম ঘৃণ্য প্রতিহিংসার একটা প্রতিফলন। আমরা ছাত্রটির পক্ষে। তার মানে খোকাবাবু যে ডানা ছাটা হচ্ছে, এই ডানা ছাটার আরেকটা নিদর্শন হচ্ছে এইটা। খোকাবাবুর হয়ে ওকালতি করে যে উকিলটা, তাকে সরিয়ে দিয়ে দিদির হয়ে ওকালতি করতে পারা উকিলকে সেখানটা রাখা হয়েছে। অর্থাৎ খোকাবাবুর সঙ্গে দিদির যে সংঘাত, সেই সংঘাত ক্রমশ পার্টি থেকে বার হয়ে নিচের সমস্ত সংগঠনের উপরে সেগুলো প্রভাব ফেলছে। এমনকি আইনজ্ঞদের মধ্যেও খোকাবাবুর লোককে, দিদির লোককে, সেটাও কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এই যে উকিলটা, এ খোকাবাবুর হয়ে কেস কাচারি করে, তাই দিদির তো পছন্দ না হওয়াই স্বাভাবিক। তাকে এবার হটিয়ে দাও। যে নিঃশর্তে দিদির হয়ে ওকালতি করবে, কোর্টের বাইরে এসে অনেক রকমের ক্যারিকেচার করবে, অনেক রকমের খাতিরদারি করবে দিদির জন্য, সেগুলোকে রাখো। দিদি বোঝে এইসব। সীমান্ত এলাকায় ঘটনা, এই যুবক পাচার কার্যের সঙ্গেও যুক্ত ছিল এমনটা জানা। খুব চিন্তাজনক বিষয় এগুলো। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনের পর দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের সকলের ভাবা উচিত, এবং পশ্চিমবঙ্গের সরকার জানি না কি করবে। এ বাংলার আইন শৃঙ্খলা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, এখানে কোনো দ্বিমত নেই। তাকে ধরা পড়লো কলকাতাতে। হ্যাঁ, এখানে তো সবকিছু ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র তৃণমূলকে খুশি রেখে সবকিছু করা যায়। দেখুন, এইসব দোকানদারেরা তৃণমূলকে খুশি রেখেছে। এই কার্তুজ তৃণমূলের নেতারা পাচ্ছে, তৃণমূলের নেতারা 10টা পাচ্ছে, ক্রিমিনাল 5টা পাচ্ছে। এই তো ব্যাপার। तो केजरी के पास वीआईपी सिक्योरिटी है, फिर भी उन्होंने पंजाब पब्लिक को क्यों डरते? पता नहीं कितना अंदर कितना डर है, कितना मतलब उनके साहस है, मुझे पता नहीं। ये छोटे मोटे जो मुद्दे हैं लोकली आप पूछ लीजिए। क्या साथी मालवाल के साथ उनकी तरह टकराव भी तो है ना। एक दूसरे पे इल्जाम थोपने पे दोनों माहिर है। ये बीजेपी और आम आदमी पार्टी के अंदर की ये जो टकराव, इसका ही ये नतीजा ये हुआ कि एक दूसरे पे हर एक किस्म के इल्जाम थोपते जा रहे हैं। देखिए, हिंदी भाषा सारे देश में एक ऑफिशियल लैंग्वेज की हैसियत में आजादी की बात से इस्तेमाल होते हैं। इसके साथ साथ हिंदुस्तान में और 22 भाषा को हिंदुस्तान की सरकार मान्यता दी है। कोई भी राज्य, चाहे तमिलनाडु हो, चाहे कर्नाटक हो, कोई भी राज्य हो, हमें यह कहना है कि राज्य सरकार से, सूबे की सरकार से सलाह मशवरा करके ये निर्णय लिया जाए तो बेहतर होगी। किसी को कोई शंका ना रहे कि उनकी अपनी भाषा खतरे में होंगे, तो केंद्र सरकार की जिम्मेदारी बनते हैं कि हिंदुस्तान की हर सूबे की जो जो भाषाएं हैं, ये सारे अपना सूबे की सरकार की जो आम नागरिकगण है, उनकी जो राय होते हैं, सलाह मशवरा करके इसका कोई निर्णय लिया जाए। मान लीजिए तमिलनाडु, सूबे की सरकार से बात करके कोई रास्ता निकाला जाए, बस। इसमें दरार पैदा करने की कोई जरूरत नहीं।
इसमें नॉर्थ साउथ विभाजन की कोई जरूरत नहीं। ये देश सबका है। हमारे देश में हर भाषा को हम, परंपरागत हर भाषा को हम अहमियत को समझते हुए मान्यता देते हैं। इसलिए हमारे इतने भाषा है हमारे देश में। अभी तक हमारे देश में कोई नेशनल लैंग्वेज नहीं हुई। ऑफिशियल लैंग्वेज की हैसियत से इंग्लिश हिंदी चलते हैं और उसके साथ 22 भाषाएं हैं। तो असुविधा क्या है? जबरदस्ती थोपने का कोई जरूरत नहीं। किसी भाषा किसी पे थोपने की कोई जरूरत नहीं है। सूबे की सरकार से सलाह मशवरा करके ये कोई फैसला निकाला जाए, क्योंकि देश में कहीं भी कोई शंका ना पैदा हो। সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে মিটিং ডেকেছিলেন, এরকম অভিযোগ উঠেছিল, তারপরে সেই মিটিং বাতিল করতে বাধ্য হয়েছে। এটাই তো হয়। হয়তো দিদিদের পছন্দ হয়নি। আমার এই অভিজ্ঞতা আছে। আমি যখন এমপি ছিলাম তখন এমপিদের কাজকর্ম, যা টাকা পয়সা সেগুলো কি করে বরাদ্দ হয় তা দেখার জন্য একটা কমিটি ছিল, দিশা কমিটি বলে। সেই দিশা কমিটির আমি ছিলাম চেয়ারম্যান, ডিএম ছিল তার সেক্রেটারি। তো একটা ডিএমকে আমি বলেছিলাম, আমি তো চেয়ারম্যান, আপনি দিশা কমিটি মিটিং ডাকুন। সে ডিএম ভদ্রলোক দিশা কমিটি মিটিং ডেকেছিল, এটা নিয়ম অনুযায়ী। তার পরের দিনই তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া। অপরাধ অধীর চৌধুরীর জন্য সে দিশা কমিটি মিটিং ডাকে। তো এই জিনিস বাংলা, তার জন্য এখানকার ভিডিওর এই হাল হয়েছে। পুলিশই তো করেছে তৃণমূলের কথাতে। ভূমিকা টুমিকার কি আছে? পুলিশকে তৃণমূল বলছে, পুলিশ সেভাবে করছে। পুলিশ তৃণমূলের ভৃত্য। প্রভু কখনো ভৃত্যকে আদেশ করলে ভৃত্যের ক্ষমতা আছে প্রভুর আদেশের বাইরে কিছু করার? পুলিশকে দোষ দিয়ে কি হবে? পুলিশ করছে তার কারণ তার প্রভু বলেছে। ভৃত্যের প্রভুর নির্দেশে ভৃত্য কর্ম করছে। মাঝখান থেকে ভৃত্যরা কেস খাবে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, কিন্তু প্রভু দূরে থাকবে। দূর থেকে প্রভু তাদেরকে পরিচালনা করবে। তো করবে তো বটেই। বিচারপতিদের দেখতে পাচ্ছে কি হচ্ছে। ধরুন চেয়ারে বসছে, ঠিক আছে, কাগজপত্র দেখে সবকিছু বলে ঠিক আছে। তার আগেও তো টিভি আছে, সে তো সমাজের একজন ব্যক্তি, তাদেরকে সবকিছু তারা জানে। তার জন্য কাগজপত্র যা আছে আছে। পুলিশের ভূমিকা নিয়ে সব জায়গায় আমরা জানি, প্রত্যেকটা মানুষ জানে বাংলার পুলিশের ভূমিকা কি। সাধারণ ওষুধ, এগুলো আতঙ্কে মানুষ রয়েছে। ওষুধ আসছে বীজ, রাজ্যের শাসক দল কি কিছুই জানে না? সব জানে, সব কিছু জানে। এই পশ্চিমবঙ্গের শিক্ষায় স্বাস্থ্যে কি হচ্ছে, হাসপাতালে কি হচ্ছে, ওষুধে কি হচ্ছে, ওষুধের গুণমান সব জানে। মানুষকে স্যালাইন দিলে মানুষ মরে যায়, ওষুধ দিলে মানুষের রোগ সারে না। জাল ওষুধের ছড়াছড়ি, জাল ওষুধ তৈরি করার কারখানার ছড়াছড়ি। অন্য রাজ্যে যেগুলোকে ব্ল্যাকলিস্টেড করে দেয় সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের কাছে ওষুধ সরবরাহের সুযোগ পায়। ফলে এখানে সব কিছু জানে এবং সব কিছু এখানে করা যায়। বিনিময়ে শুধু রাজ্য সরকারকে ঘুষ দিতে হবে, তৃণমূল নেতাদের পয়সা খাওয়াতে হবে, ব্যাস। মমতা কম ক্ষতিকারক। এখন বলছে মমতা যেভাবে চলছেন বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না, সিপিআইএম এমএল হয়েছে। দেখুন, আমাদের অনেক আগে মমতা ব্যানার্জি সম্পর্কে উপলব্ধি হয়েছে, অনেকের পরে হচ্ছে। ফারাকটা এইটুকুই। মমতা ব্যানার্জি কে কি করে ক্ষমতায় বাংলার মানুষ জানে। এখানে তিনটে জিনিস আছে। এক, সাম্প্রদায়িকতা। দুই, লোককে দেওয়া থোয়া। তিন, পুলিশ আর তৃণমূলের গুন্ডাদের মস্তানি, অর্থাৎ কমিউনালিজম, ওয়েলফেয়ারিজম এবং স্টেট স্পন্সর্ড হুলিগ্যানিজম। এই তিনটে অস্ত্র। সাম্প্রদায়িক বিভাজন করো, এক। লোককে বিনা পয়সায় সরকারি খাজনা থেকে বরাদ্দ করো, যাতে তারা খুশি থাকে, দুই। তিন নম্বর, পুলিশ আর মস্তান যৌথভাবে বিরোধীদেরকে হামলা করো, ভোটকে তছনছ করো। তিনটে হাতিয়ার। বাংলায় এই ত্রিভুজের উপরে দাঁড়িয়ে আছে তৃণমূলের সরকার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনোদিন কিছু করেনি, করবেও না। কারণ সাম্প্রদায়িকতা তাকে স্যুট করে, তাকে পুষিয়ে দেয়। বোঝার চেষ্টা করুন। তার জন্য বিজেপির সঙ্গে একদিন গাঁটছড়া বেঁধেছিল।
বিজেপির সঙ্গে ওদের পুষাবে, বিজেপিরও পোষাবে, ওরা পুষাবে। তাই উভয়েই এখানে সাম্প্রদায়িক রাজনীতি করবে। মমতা কোনোদিন ধর্মনিরপেক্ষ দলের সঙ্গী হবে না, কারণ ধর্মনিরপেক্ষ দল হলে মমতার লাভ কম। পরিবার বলছে যে মিথ্যে মামলায় তাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা ভাববো দপ্তর তাহলে 7টা এফআইআর তাহলে 4টেই। দেখুন, এটা কি জানেন তো, একে বলে গরু মেরে জুতো দান করা। একটা ছেলেকে তার গায়ের উপর দিয়ে চাকা তুলে দেওয়া হচ্ছে, মাথার উপর দিয়ে চাকা তুলে দেওয়া হচ্ছে, সে আজকে আহত অবস্থায় হাসপাতালে। তার বিরুদ্ধে যত রকমের কেস দেওয়া দিয়ে দিয়েছে, যত রকমের নোংরা কেস দেওয়া দিয়ে দিয়েছে। এটাই তৃণমূল করে। এখন তার মধ্যে গরু মেরে জুতোদান করার নামে একটা ফোন কল করা হয়েছে তার বাড়িতে। ব্রাত্য বসু সম্পর্কে আমার উচ্চ ধারণা। তৃণমূল দলে অনেক ভদ্রলোক, তৃণমূল দলে যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে ব্রাত্য বসু একজন। হয়তো তার বিবেকের দংশন হয়েছে, তাই তিনি ফোন করেছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বিবেক টিবেক নেই, তার বিবেকের দংশনও হয় না। তাই তিনি তাদেরকে, আহত ছাত্রকে, মানে বলে না যে মরার উপর খাড়া, সে মরার উপর খাড়া চাপিয়ে আহত ছাত্রকে চিকিৎসার বদলে তাকে একের পর এক কেসে অভিযুক্ত করো, কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে তাকে একের পর এক কেসে অভিযুক্ত করো, যাতে সে বাধ্য হয় তাদের কাছে আত্মসমর্পণ করতে। এই যে রাজনীতি, এই ঘৃণ্য রাজনীতির বাংলায় অবসান হোক, এটা আমরা চাই। আমরা ছাত্রটির পক্ষে। ওবিসি সংরক্ষণ নিয়ে বিতর্ক, যেখানে সংখ্যালঘু সমাজের 110টি সাবকাস্ট ওবিসি তালিকায় স্থান পেয়েছে, সেখানে বাকিদের 64টি সাবকাস্ট ওবিসি বি তালিকায় অন্তর্ভুক্ত করে। এখানেও এই রাজ্যের খেলা এগুলো, এখানেও রাজ্যেরই দায়িত্ব এগুলো। ওবিসি একটা ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি, যেটা নিয়ে রাহুল গান্ধী বারবার করে বলছে কাস্ট সেন্সাস হোক। আপনারা দেখবেন কংগ্রেস পার্টির রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে একটাই দাবি আমাদের, কাস্ট সেন্সাস, জাতিগত জনগণনা, এসসি কত, এসটি কত, ওবিসি কত, তার পূর্ণাঙ্গ তালিকা, পূর্ণাঙ্গ হিসাব, পূর্ণাঙ্গ সংখ্যা ভারতের জাতীয় কংগ্রেস দাবি করছে। কেন? যাতে ভারতবর্ষে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ, যারা সুবিধা থেকে বঞ্চিত, তাদের যে শতাংশ, সেই শতাংশের ভিত্তিতে তাদের জনসংখ্যার যে সংখ্যা, তার ভিত্তিতে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। স্কুলে, কলেজে, চাকরিস্থলে, কারখানাতে তাদের জন্য সংরক্ষণের বিশেষ ব্যবস্থা করা হবে। রাহুল গান্ধীর এটা হচ্ছে স্বপ্ন, তাই তিনি কাস্ট সেন্সাসের পক্ষে সওয়াল করেন, কাস্ট সেন্সাসের পক্ষে আন্দোলন করেন, দেখতে পাচ্ছেন আপনারা। এবার সেখানে রাজ্যগুলো তাদের দায়িত্ব, সেখানে যখন কাস্ট সেন্সাস হবে তখন সেই রাজ্যের প্রকৃত অর্থে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আমাদের দেশে ধর্মের নামে কোনো সংরক্ষণ হয় না, কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীর নামে সংরক্ষণ হয়। সেই পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে সব জাতের মানুষ আছে, সব ধর্মের মানুষ আছে। ওবিসির মধ্যে যারা পিছিয়ে পড়া, তাদের মধ্যে বহু মুসলমান আছে, বহু হিন্দু আছে, সবাই আছে। তো স্বাভাবিকভাবেই এই জটিল কাজটা সুচারুরূপে করা খুব জরুরি। সংগঠনে যাদবপুর চলতে পারে না, বিকেল 4টের মধ্যে সশরীরে এসে কথা বলতে হবে যাদবপুরের কথা থেকে সমাজকরণ রেখেছিলেন পড়ুয়ারা। আমরা করতে হবে তাদের তদন্ত কমিটি করার। আর ইতিমধ্যে তার আগে হসপিটালে ভর্তি হলেন যাদবপুরের উপাচার্য। নাটক করতে ভর্তি হয়েছে, ছাত্রদের সঙ্গে এগুলো করার কোনো মানেই হয় না। তারা অল্প বয়সী ছেলে, তারা ছাত্র, তাদের দাবি আছে, অভিযোগ আছে, শুনতে হয় এগুলো। যা হলো যাদবপুর, এটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কলঙ্ক। কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার নেই, কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করছে, সেখানটায় গাড়ি চলে যাচ্ছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এটা খুব কখনো মেনে নেওয়া যায় না এগুলো। সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে যাতে কেসটা আরো জোরালো হয়। এসব ছোটখাটো চালাকি তো আমরা বুঝি, এই চালাকি কোনো মানে হয় না। তৃণমূলের এই ধরনের তৃণমূলী চালাকি না করলে মনে হয় এটা ভালো। কারণ যেখানে মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করছে, তার মানেটা কি? দুঃখ প্রকাশটা কখন করে মানুষ? ভুল হয়েছে এই ভাবনা থেকে দুঃখ প্রকাশ করে।
এটা খুব অন্যায় হচ্ছে, এটুকু বলতে পারি। বিস্ফোরণ হয়েছে কয়েক বছরে, এই হঠাৎ করে উঠে আসা লোকেরা কারা, মানে এতদিন আশঙ্কা প্রকাশ করছে পৌর। তাহলে কোথা থেকে একটা মিউনিসিপ্যালিটি সে জানে কোথায় কাকে মানে বসতি হচ্ছে। দেখুন ভারতবর্ষের যে অবস্থা, ভারতবর্ষে আগামী দিনে শহরে মানুষের বসবাস বাড়বে, খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং শহরে বসবাস করার মানে এটাই যে গ্রামে রুটি রুজি নেই, তাই মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু শহরটাকে শহরের মতন যদি আমরা না দিতে পারি, তাহলে সে শহরে বস্তির জন্ম হবে, সে শহর মানুষের বসবাসের জন্য উপযুক্ত হবে না। এখানে যে সমস্ত পৌরসভা আছে, কর্পোরেশন আছে, তারা জমি কেনাবেচা নিয়ে ব্যস্ত, প্রমোটারদের কোন জায়গা দেবে না দিবে, কোথা থেকে পয়সা খাবে তা নিয়ে ব্যস্ত। স্বাভাবিকভাবেই তাদের সেই প্রশাসনিক দুর্বলতা ত্রুটি সুযোগ নিয়ে বেআইনিভাবে কেউ বসবাস করতেই পারে। মানুষ নিরুপায় হয়ে শহরে এসে বসবাস করছে, তাদের জন্য গৃহ নির্মাণ পরিষেবা দেওয়ার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের, এটা পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে। এবার একই এপিক নম্বরে তিনজনের নাম্বার, একজন গুজরাটে, বাকি দুজন দিনাজপুরে, কিন্তু সেই ব্যক্তির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি দিনাজপুরে। তাহলে কি তৃণমূল যে অভিযোগ, তৃণমূল যে অভিযোগ হয়েছে ওগুলো তো জানেনই তো, পয়সার এপিটার ওপিট, তৃণমূলের অভিযোগের কোনো মূল্য আছে? আমরা তো জানি যারা ভোট করি এখানে কি করে ভোট হয়। এসব এপিক নিয়ে যুক্তি থাকলে নিশ্চয়ই প্রতিবাদ হবে, যুক্তি নিশ্চয়ই আছে, আমি তার বাইরে যাচ্ছি না। কংগ্রেস এটা নিয়ে প্রথম থেকে প্রতিবাদ করে এসছে যে ইলেকশন কমিশন নামক যে সংস্থা, সেই সংস্থা প্রতি মানুষের আস্থা ভরসা হারিয়ে যাচ্ছে এবং সেই সংস্থা নিরপেক্ষতা নষ্ট করে ফেলছে। ইলেকশন কমিশন নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এবং আমাদের দেখা দেখি তারপরে তৃণমূল এখন ভোটের আগে এটাকে একটা তাদের প্রচারের একটা অস্ত্র করেছে, এই হচ্ছে তাই হচ্ছে হয়েছে, সবই জানতো, এতদিন কিন্তু কিছু করেন। এটা ভোটের প্রস্তুতি। এই যে এপিক নাম্বার নামে বাড়ি বাড়ি যাওয়া, এটার মধ্যে দিয়ে ভোটের প্রচার, এক কোনটা মৃত ভোটার, কোনটা তাদের ভোটার না, সেটা একটা মেপে নেওয়া এবং সেই মোতাবেক আগামী দিনে স্ট্র্যাটেজি তৈরি করা। আমি খুব পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের, এপিক নাম্বার নিয়ে তৃণমূল পার্টি যতটা সততা দেখানোর চেষ্টা করছে, ততটাই সততার বদলে সঠতা আছে। আপনি সময়টা দেখবেন, মুখ্যমন্ত্রী ভোটে নামছে, বাড়ি বাড়ি এপিকের খোঁজ শুরু হচ্ছে। এপিক খোঁজের নামে, ভোটার লিস্ট খোঁজার নামে বাড়িতে বাড়িতে এটাই প্রচার হবে, দেখো ভাই তৃণমূলকে ভোট না দিলে আগামী দিনের বিপদ আছে, বুঝে শুনে চলো। এক, কোনটা কাদের সাপোর্টার আর কোনটা তাদের সাপোর্টার না, সেটা একটা মাপ হয়ে যাবে, সেই মোতাবেক সেখানে তাদের ট্রিটমেন্ট শুরু হবে। আর মৃত কোথায় জ্যান্ত কোথায় তার তালিকা তৈরি করে ফল ভোটিংয়ের ব্যবস্থা করা হবে, এটা তার স্ট্র্যাটেজি। এটা কিন্তু নির্বাচন, এখানে কিন্তু ভুয়া ভোটের ধরার তৃণমূলের এটা একটা চাল, এটার কৌশল, এটা চালাকি, এর মধ্যে কোনো সততা নেই, আছে এর মধ্যে সঠতা। এই বাংলায় ভুয়া ভোটের ছড়াছড়ি এবং এখানকার ভুয়া ভোট তৈরি হয় তৃণমূলের নেতৃত্বে। কারণ এই বাংলার সরকারি কর্মচারী যে ভোটার লিস্ট তৈরি করে, সেটা তৃণমূলের ইচ্ছাতেই করে, তাদের মনোনীত সব প্রার্থীদেরকে বিএলও করা হয় ও অন্যান্য দায়িত্ব দেওয়া হয়। এখানকার সরকার তাদের, অতএব ভুয়া ভোট যদি বাংলায় উঠে সেটা তাদের দ্বারা হয়, তারা তৈরি করে ভুয়া ভোটার। देखिए आप सब जानते हैं कि पाकिस्तान में आतंकवादी को खुद सरकार ने पनाह देते हैं। सरकार को यह सोच होगी कि हम आतंकवादी को पनाह देते हुए दूसरे देशों पर हमला करके अपना जीत हासिल करेगी, लेकिन हकीकत यह है कि आतंकवादी किसी को नहीं बख्शाते। तो जिस देश पाकिस्तान को सारे दुनिया में आतंकवादी की पनाहगार माना जाते हैं, एक पनाहगार में पालते हुए फूलते हुए ये आतंकवादियों ने अभी उन पे हमला बोल दिए हैं। इसमें ये साफ जाहिर होते हैं
कि आतंकवाद, मान लीजिए फ्रैंकेनस्टाइन होते हैं, जहरीले सांप, उनकी कोई खिला दिखाते हैं, और जो जहरीला सांप की खेल खेलते हैं, जब ये जहरीला सांप उनको डांस देते हैं तो उनको मौत भी हो जाते हैं। तो पाकिस्तान की हालत अभी यही हुई है कि खुद जहरीले सांप पालते हुए, पनाह देते हुए आज खुद के लिए खतरा पैदा किए हैं।